परम करुणामय महान सृष्टिकर्तार नामे शुरू करছি। प्रिय शिक्षार्थी, सम्मानित शिक्षक मंडली, प्रिय दर्शकबृंद, आपनाদের সবাইকে আমার আজকের এই ক্লাসে স্বাগতম এবং সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাস নেওয়ার পর তারই ধারাবাহিকতায় আজ তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আমি যেভাবে আমার শুরুটা করি, প্রথমে আমার নিজের পরিচয় এবং তারপর আমার ক্লাসের পরিচয়, আজকেও ঠিক তার ব্যতিক্রম হবে না। আমি তোমাদের সাথে আছি সঞ্জয় ভৌমিক, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, গীতকালিন্দিয়া হাজেরা আসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আর আমি আজকে যে শ্রেণীর ক্লাসটি নেব, আমার টার্গেট স্টুডেন্ট হচ্ছে তোমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান বিভাগের। আমি তোমাদের পড়াবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আর দ্বিতীয় পত্রের আমার আজকের পাঠের বিষয় অধ্যায় নাম্বার 11, অর্থাৎ একাদশ অধ্যায় নিয়ে আমি আজকে তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো। এই অধ্যায়ের নাম হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্দায় চলে আসি। পর্দায় আমরা একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছি। তো তোমাদের প্রতি আমার প্রশ্ন, ছবির এই ভদ্রলোক কে? তারপর আমরা পর্দায় আরেকটা ছোট ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে যে জিনিসটি দেখানো আছে তোমাদের কাছে স্পষ্ট কিনা আমি জানি না, একটু ভালো করে খেয়াল করে দেখো। এটা এক ধরনের শীতকালীন ফসল। তো এটা হচ্ছে, আমি বলে রাখি তোমাদেরকে, তোমরা যদি বুঝতে অসুবিধা হয়, মটরশুঁটি। উপরে খুব লম্বা জাতের আর নিচে একটু খাটো জাতের। তাহলে ছবির এগুলো হচ্ছে মটরশুঁটি। এখন আমার এখানে আরেকটা প্রশ্ন আছে, ছবিতে যে জিনিসগুলো আছে তার সাথে যে ভদ্রলোককে আমরা দেখেছি তার কোনো সম্পর্ক আছে কি? এই মুহূর্তে আমি উত্তরটা দিচ্ছি না, আমরা উত্তরটা একটু পরে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, এবার আরেকটা প্রশ্ন এসে গেল পর্দায়, এই বিষয়ে তার অবদান কি? অর্থাৎ যে ভদ্রলোককে আমরা দেখেছি তার কি অবদান আছে এই মটরশুঁটিকে কেন্দ্র করে, এবং যে অবদানটা আছে সেটা আমাদের কাছে কি নামে পরিচিত? তো শিক্ষার্থীবৃন্দ, এবার এক এক করে আমরা প্রশ্নগুলোর উত্তর দেই। আমরা ছবিতে যে ভদ্রলোককে দেখেছি তিনি হচ্ছেন আমাদের কাছে অতি সুপরিচিত। তিনি বংশগতিবিদ্যা বা সুপ্রজনন বিদ্যার জনক গ্রেগর ইয়োহান ম্যান্ডেল। তারপরে আমরা ছবিতে যে দুটো শীতকালীন ফসল দেখলাম, এটা হলো মটরশুঁটি। মটরশুঁটির দুটো জাত, একটা একটু লম্বা জাতের, একটা খাটো জাতের। আর হ্যাঁ, ছবির এই ভদ্রলোক অর্থাৎ গ্রেগর ইয়োহান ম্যান্ডেলের সাথে এই দেখানো ছবি মটরশুঁটির একটা বিরাট সম্পর্ক রয়েছে। তো এই ম্যান্ডেল তিনি বিভিন্ন ধরনের মটরশুঁটি উদ্ভিদ নিয়ে সুপ্রজনন বিদ্যার উপরে দীর্ঘদিন গবেষণা করেছিলেন এবং সেটাই তার অবদান হিসেবে তিনি আমাদের জন্য দুটো সূত্র রেখে গেছেন। এই সূত্রগুলো আজ অবধি ম্যান্ডেলের সূত্র বলেই পরিচিত। তবে এগুলো আবার কখনো কখনো ভিন্ন ভিন্ন নামেও অনেকের নিকট পরিচিত। তার প্রথম সূত্রকে বলা হয় ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র, আর দ্বিতীয় সূত্রটাকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীনভাবে মিলন বা সঞ্চারণ সূত্র। তবে এটা ছাড়াও এগুলোর নাম আছে। প্রথম সূত্রটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রসের সূত্র, আর দ্বিতীয় সূত্রটাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রসের সূত্র। তো আমরা আজকে যে জিনিসটি নিয়ে আমাদের পাঠ শুরু করব, আমরা প্রথমে প্রথম সূত্রটা পড়াবো, যে কারণে আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে ম্যান্ডেলের প্রথম সূত্র। এই সূত্রটিকে আমরা একটু আগে যেমনটি বলেছিলাম বিভিন্ন নামে বিভিন্ন বইতে লেখা হয়। কখনো কখনো একে বলা হয় মনোহাইব্রিড ক্রসের সূত্র, কখনো কখনো বলা হয় একে এক সংকর জননের সূত্র, আবার
কখনো কখনো একে বলা হয় ল অফ সেগ্রিগেশন। সে যাই হোক, আমরা আমাদের আজকের পাঠে ম্যান্ডেলের প্রথম সূত্রটি নিয়েই আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠ থেকে যে শিক্ষণফলগুলো অর্জন করব, যা আমরা শিখব, আমরা এক পলকে একটু দেখে নিই। আমরা ভালো করে পাঠটি অনুসরণ করলে কি কি এই পাঠ থেকে পেতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমেই ম্যান্ডেলের প্রথম সূত্র জানবে এবং তোমরা জানার পরপরই এটা তোমাদেরকে অভ্যস্ত হয়ে গেলে তোমরা এই ম্যান্ডেলের প্রথম সূত্রটা লিখতে পারবে অথবা বলতে পারবে। ম্যান্ডেলের প্রথম সূত্র তোমরা ব্যাখ্যা করতে পারবে, আর ম্যান্ডেলের প্রথম সূত্রের তোমরা ফলাফল বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এক এক করে ম্যান্ডেলের প্রথম সূত্র নিয়ে চলে আসি। ম্যান্ডেলের প্রথম সূত্রকে আমি শুরুতেই বলেছি, বলা হয় পৃথকীকরণ সূত্র। ইংরেজিতে বলা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। প্রিয় শিক্ষার্থী, সূত্রটা হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রসে অর্থাৎ প্রজনন ঘটালে সৃষ্ট সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং তাদের যে গ্যামেট, সেই গ্যামেট সৃষ্টির সময় সে বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে। এই হচ্ছে গ্রেগর ইউহান ম্যান্ডেলের দেওয়া প্রথম সূত্রটি। আমরা এবার ম্যান্ডেলের গবেষণা বিষয়ে একটুখানি বলি। যেমনটি আমরা পরিচিতিমূলক ছবিতে দেখিয়েছিলাম, মটরশুঁটির এই গ্রেগর ইউহান ম্যান্ডেল প্রথম সূত্রের গবেষণার জন্য যে কাজটি করেছিলেন, তিনি প্রথম পর্যায়ে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সমন্বিত মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস বা প্রজনন বা সংকরায়ন ঘটিয়ে তার বংশগতি পরীক্ষা করেছিলেন। যেহেতু বিপরীত বৈশিষ্ট্যের সংখ্যা হচ্ছে একটি যোগ একটি অর্থাৎ এক জোড়া, সে কারণে এই বিপরীত বৈশিষ্ট্য একটি যোগ একটি এক জোড়া হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে মনোহাইব্রিড ক্রস, বা বাংলায় বললে আমরা বলতে পারি এক সংকর ক্রস। তো ম্যান্ডেল সাহেব যেটা করেছিলেন, তার এই সূত্র প্রমাণের জন্য তিনি বিপরীত বৈশিষ্ট্যের দুটি মটরশুঁটি উদ্ভিদকে বেছে নিয়েছিলেন। তার সেই বেছে নেওয়া মটরশুঁটি উদ্ভিদের একটি ছিল লম্বা আকৃতির, আরেকটি ছিল খাটো আকৃতির। আমরা এই সূত্রটি প্রমাণের জন্য বিপরীত বৈশিষ্ট্য হিসাবে, আমরা যেহেতু প্রাণীবিজ্ঞানের ছাত্র, আমরা ঠিক মটরশুঁটিটা না করে আজকে একটু ব্যতিক্রমের জন্য আমরা দুটো গিনিপিগকে বেছে নেব। আমরা ম্যান্ডেলের এই সূত্র প্রমাণে আজকে লম্বা এবং খাটো মটরশুঁটি উদ্ভিদের পরিবর্তে আমরা দুটো ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত গিনিপিগ ব্যবহার করব। আমাদের ব্যবহৃত এই গিনিপিগ দুটোর একটি হবে বিশুদ্ধ কালো বর্ণের, অন্যটি হবে বিশুদ্ধ বাদামি বর্ণের। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা প্রথম সূত্রের ব্যাখ্যায় চলে যাই। আমরা যে দুটি গিনিপিগকে আমাদের পরীক্ষার জন্য বেছে নিয়েছি, তো আমরা ধরি গিনিপিগের গায়ের রং, এরকম দেখতে পাচ্ছি একটা কালো গিনিপিগ। এই কালো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আমরা ধরবো ক্যাপিটাল বি, আর গিনিপিগের গায়ের যে বাদামি রং, বাদামি বৈশিষ্ট্যের জন্য আমরা ধরবো দায়ী জিন স্মল বি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু যখনই খাতায় লিখবে এই ক্যাপিটাল এবং স্মল এই দুটো জিনিস ঠিক মতো লিখবে, না হলে শেষ পর্যন্ত তোমাদের ফলাফল এলোমেলো হয়ে যেতে পারে। তাহলে যে হিসাবে আমরা বলেছিলাম যে কালো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি, তাহলে যদি বিশুদ্ধ বৈশিষ্ট্যের একটি গিনিপিগ হয়, তার যে জিনোটাইপ হবে, জিনোটাইপটা হবে ক্যাপিটাল বি
ক্যাপিটাল বি। কারণ আমরা জানি জিনোটাইপে জিন থাকে এক জোড়া, যে কোনো বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন দায়ী। সে কারণে আমরা কালো বৈশিষ্ট্যের যে বিশুদ্ধ কালো বৈশিষ্ট্যের জিনোটাইপ সেটা হবে আমাদের ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। অন্যদিকে আমরা বাদামি বর্ণের যে গিনিপিগটি নেব সেটাও বিশুদ্ধ বাদামি, সে কারণে তার জিনোটাইপ হবে স্মল বি, স্মল বি। আমরা এখানে কিছু সাংকেতিক লেখা ব্যবহার করব, যার মধ্যে প্রথম যে বংশধরটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, প্রথম যে বাবা মা দিয়ে, তো প্রথম বাবা মা তারা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এদেরকে আমরা লিখব P1। আর এই বাবা মা থেকে প্রথম যে বংশধর আসবে তারা হবে প্রথম অপত্য বংশধর বা প্রথম বংশধর, এদেরকে আমরা চিহ্নিত করব F1 হিসেবে। এরা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। আর দ্বিতীয় বংশধরকে আমরা আমাদের পাঠে F2 বা দ্বিতীয় প্রজন্ম হিসেবে আমরা চিহ্নিত করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা, আসলে এখানে হাতে লেখার সুযোগ কম, আমি আগেই লিখে রেখেছি, সেটা তোমরা পর্দায় দেখবে। তো পর্দায় তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে P1 যৌন, অর্থাৎ বাবা মা বা পিতা মাতা। আমি এই কথাটাও লিখতে পারতাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পুরুষবাচক চিহ্ন। আমার কালো যে গিনিপিগটা সেটা হচ্ছে পুরুষ, আর অন্যদিকে আমার বাদামি যে গিনিপিগটা সেটা আমি নিয়েছি স্ত্রী হিসেবে। তোমরা ইচ্ছে করলে এর উল্টোটা বা বিপরীতটাও করতে পারো। যাই হোক, তারপরে আমরা দেখি যে এই কালো গিনিপিগটার জিনোটাইপ যেমনটি আমরা বলেছিলাম ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। আর বাদামি গিনিপিগটার জিনোটাইপ হচ্ছে স্মল বি, স্মল বি। এখানে ঠিকই স্ত্রীবাচক চিহ্ন আমরা দিয়েছি। আর এবার তারা যখন প্রজননের জন্য উপযুক্ত হবে তাদের গ্যামেট সৃষ্টি হবে, যেগুলোকে আমি বলেছি P1 গ্যামেট। এই মুহূর্তে গ্যামেটগুলো এখানে নেই, এক এক করে এখন গ্যামেটগুলো আসবে। আমরা একটু পর্দায় চোখ রাখি, তাহলে আমরা বুঝতে পারব। তাহলে প্রথমেই আমি দেখতে পাচ্ছি কালো গিনিপিগটির একটি গ্যামেট ক্যাপিটাল বি হিসাবে আসলো। গ্যামেটগুলো সবসময় হয় হ্যাপ্লয়েড, সিঙ্গেল করেই আসবে। তারপরে দেখতে পাচ্ছি আর একটা গ্যামেট আসলো, তারপর বাদামি গিনিপিগের আরেকটা গ্যামেট আসলো, তারপর বাদামি গিনিপিগের আরেকটা গ্যামেট আসলো। এখন যে ঘটনাটা ঘটবে, এখন একটি পুরুষ গ্যামেট একটি স্ত্রী গ্যামেটের সাথে মিলবে, তার ফলে একটি সন্তান উৎপাদিত হবে। আমরা প্রথমেই যে জিনিসটা দেখব, এই যে ক্যাপিটাল বি এই গ্যামেটটি এটা গিয়ে বাদামি গিনিপিগের একটি স্মল বি এর সাথে মিলিত হবে। তো ফলত পুরুষ গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলনে একটা সন্তান তৈরি হবে। আমরা দেখি সেখানে কি হয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা গিনিপিগ সে জন্ম দিতে পারল। তারপরে দ্বিতীয় যে আমরা গ্যামেটটা দেখব, আরেকটা পুরুষ গ্যামেট আরেকটা স্ত্রী গ্যামেট। তারপরে কি হয় দেখি, তারপরে আরেকটা সন্তানের জন্ম হলো। তৃতীয় যে গ্যামেট সেটা আমরা দেখতে পাচ্ছি আরেকটা সন্তানের জন্ম দিল এবং তারপর আরেকটা সন্তানের জন্ম দিল। অর্থাৎ আমাদের প্রথম প্রজন্মের বাবা মায়ের যে গ্যামেটগুলো তাদের থেকে আমরা চারটি গিনিপিগ পেলাম। আমরা যদি ছবির দিকে একটু তাকাই, যে চারটি গিনিপিগ আমরা পেয়েছি এরা সবাই কিন্তু কালো হয়ে জন্ম নিয়েছে, অর্থাৎ এদের গাত্রবর্ণ হয়েছে কালো। যদিও তাদের মাতৃদিক বাদামি ছিল, এখানে কিন্তু একটাও বাদামি নেই। যাই হোক, যারা এখানে নতুন করে আসলো এদেরকে আমরা বলবো F1 যৌন বা প্রথম প্রজন্ম। তো তাদের গায়ের রং কালো, এর মানে হচ্ছে তাদের ফিনোটাইপ সবারই কালো। আর তাদের জিনগত ধরন হচ্ছে একটা ক্যাপিটাল বি আছে, একটা স্মল বি আছে, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি। তো যেহেতু একটা ক্যাপিটাল বি এবং একটা স্মল বি আছে, তো এখানে ক্যাপিটাল বি যেটা
কালো রংটা হচ্ছে প্রকট, সে কারণে স্মল বির জিন যেটা আছে সেটা প্রকট কালো রঙের কারণে প্রকাশ হতে পারেনি। তবে আমাদের মনে রাখতে হবে যে কালো রং হয়তো প্রকাশ পেয়েছে, বাদামি রং প্রকাশ পায়নি। না পাওয়ার অর্থ এই নয় যে এটা চিরতরে হারিয়ে গেছে বা কালোতে বিলীন হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করব এবং এর পরবর্তী রেজাল্টের জন্য, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের বা F2 রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করব। যেহেতু সবারই গাত্রবর্ণ কালো, তাই আমরা বলবো সবগুলি সংকর কালো বর্ণ, অর্থাৎ F1 এর যত সন্তান আছে সবাই হচ্ছে সংকর কালো বর্ণ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সংকর বলার কারণ হচ্ছে এরা কিন্তু তাদের বাবা বা মা কারো মতন বিশুদ্ধ জিনের অধিকারী নয়। এদের জিনোটাইপে দুই ধরনের জিনে আছে, বাট ফিনোটাইপে শুধু এক রকমের রঙই প্রকাশ পেয়েছে। তাহলে আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আমরা যে প্রথম প্রজন্মের গিনিপিগ পেয়েছি কালো বর্ণের, তাদের মধ্য থেকে একটি পুরুষ এবং একটি স্ত্রী আমরা বেছে নেব। তাদের প্রজননের মাধ্যমে আমরা দ্বিতীয় প্রজন্ম বা F2 সৃষ্টি করব। তাহলে এবার আমরা যেটা করব, F1 জনুর গিনিপিগের মধ্যে ক্রস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি F1 এ আমরা দুটোই কালো পেয়েছি। তো স্বাভাবিকভাবে এই কালো গিনিপিগটির জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, এটারও ঠিক তাই, ক্যাপিটাল বি স্মল বি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব এর থেকে কি ধরনের গ্যামেট আসবে এবং এর থেকে কি ধরনের গ্যামেট আসবে। আমরা প্রথমে যে পুরুষ গিনিপিগ তার গ্যামেটটার একটু নমুনা দেখি। তার থেকে একটা ক্যাপিটাল বি গ্যামেট হিসাবে আসলো, তার আরেকটা গ্যামেট হবে স্মল বি। অনুরূপভাবে স্ত্রী গিনিপিগটারও একটা গ্যামেট হলো ক্যাপিটাল বি আর আরেকটা গ্যামেট হলো স্মল বি। এখন এই পুরুষ এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে আমরা দ্বিতীয় প্রজন্ম বা F2 পাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় প্রজন্মের সন্তান সন্ততি কিভাবে আসে সেটা ক্রসে না দেখিয়ে আমরা একটা ছকের মাধ্যমে উপস্থাপন করব। এই ছকটাকে বলা হয় চেকার বোর্ড। শিক্ষার্থীবৃন্দ, এই জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা আমাদের যত ধরনের গ্যামেট আছে তার চেয়ে একটা ঘর তোমাদের ছকের মধ্যে বেশি আঁকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের গ্যামেট আছে 1, 2 ধরনের, এখানেও তাই। তাহলে মোট গ্যামেট আছে 2 ধরনের। আমরা এই 1, 2 মানে 3টে ঘর তৈরি করব। ঠিক একইভাবে লম্বালম্বির সাথে পাশাপাশিও 1, 2, 3টি ঘর আমরা তৈরি করব, অর্থাৎ লম্বা 3টি ঘর হবে, পাশে 3টি ঘর হবে। তারপর আমরা যে কাজটা করব, সবচেয়ে বাম পাশের কোণার ঘরটিকে আড়াআড়িভাবে দাগ টেনে দুভাগে ভাগ করে দেব। দুভাগে ভাগ করার পর আমরা ঘরের উপরের অর্ধাংশে একটা পুরুষবাচক চিহ্ন দেব আর নিচের অর্ধাংশে একটা স্ত্রীবাচক চিহ্ন দেব। এবার যেখানটাতে পুরুষবাচক চিহ্ন দিয়েছি তার মধ্যে প্রথম ঘরে পুরুষের প্রথম ধরনের গ্যামেটটি, অর্থাৎ আমার এখানে আছে ক্যাপিটাল বি, সেটা লিখব। এরপর যে পুরুষবাচক অংশের দ্বিতীয় ঘর, সেখানে আমার পুরুষবাচক যে গ্যামেটটি এখনো লিখিনি স্মল বি, সেটি লিখব। একইভাবে বাম পাশে আমি কি করব, আমার যে স্ত্রীবাচক গ্যামেট আছে তার প্রথমটি ক্যাপিটাল বি এবং পরে এই ঘরে তার অন্য যে গ্যামেটটি আছে স্মল বি আমি লিখব। এবার আমরা যেটা করব, এই ক্যাপিটাল বির সাথে এই ক্যাপিটাল বি এর মিলন ঘটাবো, অর্থাৎ একটা স্ত্রী গ্যামেট এবং একটা পুরুষ গ্যামেট একসাথে বসাবো, তারপর আমরা একটা সন্তান পাবো। তো তাই হয়েছে, এই ক্যাপিটাল বিটা আমি দেখি কি হয়, চলে গেল এই ক্যাপিটাল বি এর কাছে। ফলে ক্যাপিটাল বি বলে আমার এখানে একটা সন্তান তৈরি হলো। তারপর কি হয় দেখি আমি, তারপরে এখানে আমরা যে সন্তানটা দেখতে পাচ্ছি সেটা কালো বর্ণের এবং এটা বিশুদ্ধ কালো বর্ণের একটা সন্তান। তারপর আমরা দেখব এই ক্যাপিটাল বিটা যখন স্মল বির কাছে গেল
তখন যে সন্তানটা হলো সেটা হলো ক্যাপিটাল বি স্মল বি। তো আমরা এখানে আগে ক্যাপিটাল বিকে লিখেছি কারণ এটা প্রকট, আর পরে স্মল বিকে লিখেছি। এই সন্তানটা কেমন হলো? এটাও কিন্তু কালো হলো। তারপর আমরা দেখি আমার স্মল বিটা যখন এই ক্যাপিটাল বিটার কাছে গেল তখন কি হলো? এই গ্যামেটটার কাছে যাওয়ার ফলে আমার যে সন্তানটা হলো তার হওয়ার কথা স্মল বি ক্যাপিটাল বি, তবে আমরা আগে ক্যাপিটাল বিটা লিখব, পরে স্মল বিটা লিখব। আমাদের আরও একটা সন্তান বাকি আছে, এই স্মল বিটা এই জায়গায় যাবে, তখন কি হয় আমরা দেখি। তখন আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হলো স্মল বি, সেই সন্তানটা আমার এখানে হলো, এবং এটা এখানে কালো বর্ণের কোনো জিন না থাকার কারণে এটা বাদামি রূপে জন্ম নিল। তাহলে আমি যা পাচ্ছি, আমি এখান থেকে 3টি কালো বর্ণের গিনিপিগ পাচ্ছি, একটি বাদামি বর্ণের গিনিপিগ পাচ্ছি। লক্ষণীয় জিনিস হলো এই 3টি কালো বর্ণের গিনিপিগের মধ্যে একটি হচ্ছে বিশুদ্ধ কালো, আর এটা এবং এটা কালো ঠিকই, কিন্তু এদের মধ্যে বাদামি জিন রয়ে গেছে জিনোটাইপে, সে কারণে এরা কালো হলো, এরা সংকর। আর এই গিনিপিগটি একদম বিশুদ্ধ বাদামি। তবে আমরা পরের হিসেব নিকেশে চলে যাচ্ছি। ফলাফল আমরা F2 জনুতে যে ফলাফল পেয়েছি সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে উৎপন্ন অপত্য গিনিপিগের মধ্যে আমরা দেখেছি 1 2 3 4টার মধ্যে 3টা, তার মানে 75% হচ্ছে কালো এবং বাদামি হচ্ছে 25%। আমরা বলতে পারি আমাদের বাহ্যিকভাবে দেখা জিনিসটি, যেটাকে আমরা বলি ফিনোটাইপ, এই ফিনোটাইপের অনুপাত হবে কালো অনুপাত বাদামি। যদি বলি আমরা কালো পেয়েছি 3টা, অনুপাত বাদামি পেয়েছি 1টা, তার মানে আমার প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। আমরা যদি জিনগতভাবে তাদেরকে বিন্যস্ত করি তাহলে ক্যাপিটাল বি আরেকটা যে ধরনের পেয়েছি, ক্যাপিটাল বি স্মল বি আরেকটা যে ধরনের পেয়েছি, স্মল বি এদের অনুপাত দিই, তাহলে ক্যাপিটাল বি অনুপাত ক্যাপিটাল বি অনুপাত স্মল বি, তাহলে এদের অনুপাতটা দাঁড়ায় 1:2:1। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম সূত্রের পাঠ মোটামুটি এ পর্যন্তই। তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে একটু কাজ দেওয়া আছে, আশা করি তোমরা খাতায় লিখে নিবে। আমার এখানকার প্রশ্নটা হচ্ছে হোমোজাইগাস কি? তোমাদের নিশ্চয় মনে আছে তোমাদের প্রথম পরিচিতিমূলক ক্লাসে, জিনতত্ত্বের পরিচিতিমূলক ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর তোমরা যদি এই জিনিসটা না জানো, আমরা একটু আগে যেমনটি দেখেছিলাম আমাদের মোট 4টি গিনিপিগের মধ্যে একটি হয়েছে বিশুদ্ধ কালো এবং একটি হয়েছে বিশুদ্ধ বাদামি। এই যে বিশুদ্ধ কথাটা বলছি তার এক জোড়া জিনের দুটোই হচ্ছে একই রকম। যখন অ্যালিলগুলো একই রকম হয় তখন সেটাকে বলা হয় হোমোজাইগাস। আমরা তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা যদি আমাকে অনুসরণ করতে পারো তাহলে নিশ্চয়ই কাজটি করতে পারবে। আমরা নমুনা হিসাবে ছোট্ট দুটো কাজ দিচ্ছি, তো আশা করি তোমরা খাতায় উঠিয়ে নেবে এবং বাড়িতে এটা প্র্যাকটিস করবে, বন্ধুদের সাথে প্র্যাকটিস করবে। তাহলে প্রশ্ন দুটো দেখো। আমি ধরে নিলাম তোমরা ছাত্র এবং ছাত্রী দু দল আছো ক্লাসে, তাই ছাত্রদের ক দল এবং ছাত্রীদের খ দল ধরলাম। তো ক দলের জন্য কাজ দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটা ছবি ভেসে উঠেছে, এখানে একটা মটরশুঁটি উদ্ভিদ, এই উদ্ভিদটার জাত হচ্ছে লম্বা ধরনের আর এই উদ্ভিদটার জাত হচ্ছে খাটো ধরনের। অর্থাৎ আমরা লম্বা উদ্ভিদের সাথে খাটো উদ্ভিদের ক্রস করব, যেমনটি আমি একটু আগে দুটো গিনিপিগের ক্রস করেছিলাম, একটা ছিল কালো বর্ণের, একটা ছিল বাদামি বর্ণের। তো বলে রাখা ভালো, এরা অবশ্যই বিশুদ্ধ জাতের এবং লম্বাটা খাটোটার উপরে প্রকট। আরেকটা আমরা যেটা করব সেটা হচ্ছে একটা মটরশুঁটি যার বীজের কালার হচ্ছে হলুদ রঙের আর একটা হচ্ছে সবুজ রঙের। তো এখানে
হলুদ রংটা সবুজ রঙের উপর প্রকট। এভাবে ধরে তোমরা হিসেব করে F2 জনু বা দ্বিতীয় অপত্য বংশধর পর্যন্ত আসবে এবং ফলাফল বিশ্লেষণ করবে। তো যেহেতু তোমাদের কাজটা আমার দেখার সুযোগ নেই, আগে বলে রাখি, শেষ পর্যন্ত F2 জনুটা আসলে তুমি ক দলেরটা করো আর খ দলেরটা করো, উভয় ক্ষেত্রেই আমাদের রেজাল্ট বা ফলাফল হবে, ফিনোটাইপিক অনুপাতটা হবে 3:1। আর যদি জিনগত অনুপাতটা দেখতে চাও নিখুঁত হয়েছে কিনা, তাহলে সেটা হবে 1:2:1। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এতক্ষণ কি শিখলাম আমরা নিজেদেরকে একটু যাচাই করে নিই। এবার মূল্যায়ন পর্ব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখছি। মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত কত? মাত্র বলে শেষ করেছি। আমাদের সামনে 4টে অপশান আসবে, আমরা অপশানগুলো দেখে নিই। প্রথম অপশান 1:1, দ্বিতীয় অপশান 1:2, তৃতীয় অপশান 1:2:1, আর সর্বশেষ অপশান হচ্ছে 3:1। প্রিয় শিক্ষার্থী, আমরা এখনই উত্তর বলে দিচ্ছি না, আমরা এই পেজ থেকে বেরোয়ার আগে উত্তর দেখাবো, তারপর পরের পৃষ্ঠায় যাব। অন্য প্রশ্নটা হচ্ছে কোন জীবের যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় বাহ্যিকভাবে আমরা চোখে দেখতে পাই, সে প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলে? ক জিনোটাইপ, খ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, গ ফিনোটাইপ, ঘ প্রকট বৈশিষ্ট্য। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা আমাকে ঠিক মতনই ফলো করতে পেরেছ। আমি উত্তরটা এখন দেখিয়ে দিচ্ছি, তোমাদের মনের উত্তরের সাথে মিলিয়ে নাও। আমার প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে মনোহাইব্রিড ক্রসের 3:1। আর দ্বিতীয় প্রশ্নটার উত্তর হচ্ছে কোনো জীবের প্রকাশিত যে বৈশিষ্ট্য সেটাকে বলি আমরা ফিনোটাইপ। তাহলে চলো আমরা 3 এবং 4 নম্বর প্রশ্নে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমার 3 নম্বরের প্রশ্নটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রানুযায়ী বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ বাদামি গিনিপিগের ক্রসে F1 বংশধরের ক সবাই বাদামি, খ 2 জন কালো, গ 1 জন বাদামি, ঘ সবাই কালো। তাহলে প্রথম বংশধরে F1 বংশধরে কি হয়েছিল? আমরা বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ বাদামি গিনিপিগের ক্রসে, আমরা একটু পর উত্তরটা দেখছি। আমরা 4 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। F2 বংশধরের অপত্যদের মাঝে কয়টি হেটারোজাইগাস কালো? শিক্ষার্থীবৃন্দ, মাত্র একটু আগে আমরা হোমোজাইগাস নিয়ে কথা বলেছি, হেটারোজাইগাসটা তার বিপরীত। তাহলে অপশনগুলো একটু দেখি। ক কোনো কালো নেই, খ 1টি, গ 2টি, ঘ 3টি। আমার মনে হয় তোমাদের উত্তর তোমাদের মনে ঠিক হয়ে গেছে। তাহলে দেখো, মিলিয়ে নাও। এটার উত্তর হচ্ছে 3 নম্বর প্রশ্নের সবাই কালো, F1 বংশের সবাই কালো। একটু স্মরণ করে দেখো, আমাদের ক্ষেত্রে তাই হয়েছিল। আর 4 নম্বর প্রশ্নের যে উত্তরটা সেটা একটু দেখে নিই আমরা। 4 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে 2টি। F2 বংশধর অপত্যদের মাঝে কয়টি হেটারোজাইগাস কালো? 2টি, কারণ একটি ছিল বিশুদ্ধ কালো আর 2টি হচ্ছে হেটারোজাইগাস কালো। তাহলে আমরা একটু বাড়ির কাজে চলে যাই। তোমরা বাড়িতে এই প্রশ্নটার উত্তর লেখার চেষ্টা করবে। গবেষণায় মেন্ডেলের সফলতার কারণগুলি বিশ্লেষণ করো। আমার এই ক্লাসের আগে আমি যে ক্লাসটা পরিচিতিমূলক নিয়েছি সেখানে এর উত্তরটা পুরোটাই বলা আছে। আশা করি তোমরা সেই ক্লাসটাও দেখে নেবে, তাহলে তোমরা এই সূত্রগুলো করার বেসিক্স যে বিষয়গুলো সেগুলা জানতে পারবে, আর তখনই এই প্রশ্নের উত্তরও তোমরা লিখতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, দেখতে দেখতে আমার যাওয়ার সময় প্রায় হয়ে এলো। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সৎ পথে চলো, মাদককে সর্বাবস্থায় না বলো। তোমাদের সবাইয়ের মঙ্গল কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।